যে এনকোয়ারিটা করা হয়েছিল এটা কি আদৌ অ্যাডেকুয়েট ছিল কিনা বা সুষ্ঠু ছিল কিনা এই ব্যাপারে আমি নিজে দেখতে চাই। যদি প্রয়োজন মনে হয় তাহলে এটা আবারও রিইনভেস্টিগেট করা হবে। বিসিবিতে গত বছর আমাদের এক্স ক্যাপ্টেন জাহানারা আলম বিসিবির একজন কোচের বিরুদ্ধে গুরুতর অ্যালিগেশনস এনেছিলেন, অভিযোগ, যৌন হয়রানির অভিযোগ। সো সেটা যখন সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হলো আমরা সবাই জানতে পারলাম এই ব্যাপারে। আমি যেহেতু মানবাধিকার নিয়ে কাজ করি, যৌন হয়রানি প্রতিরোধে নানা ধরনের ইনিশিয়েটিভের সাথে আমি যুক্ত আছি। সো ব্লাস্টের পক্ষ থেকে এবং আরও একজন দুজনের পক্ষ থেকে আমরা তখন বিসিবিকে একটা লিগ্যাল নোটিশ জারি করি যে এরকম একটা গুরুতর অ্যালিগেশন এসেছে, আপনারা এই ব্যাপারে কি করছেন। কারণ এই ব্যাপারে কিন্তু আমাদের আইনে সুস্পষ্ট দিক গাইডেন্স আছে, গাইডেন্স না অ্যাকচুয়ালি ডিরেক্টিভ আছে যে একটা কমিটি থাকতে হবে, এভাবে এনকোয়ারি করতে হবে, কি কি এনকোয়ারিতে যদি কিছু পাওয়া যায় সেক্ষেত্রে কি করণীয়, সব ব্যাপারে গাইডেন্স আছে। কিন্তু আমাদের মনে হচ্ছিল লাস্ট বোর্ড বিশেষ করে কোনো পদক্ষেপ নিচ্ছিল না। সো আমরা তখন এই লিগ্যাল নোটিশটা জারি করি। লিগ্যাল নোটিশটা জারি করার পরে আমরা দেখলাম ওনারা একটা কমিটি গঠন করেছে এবং সেই কমিটি তদন্ত করেছে। তদন্ত করে ইভেনচুয়ালি শুনতে পারলাম যে ব্যান করা হয়েছে যে অভিযুক্ত ছিল তাকে বিসিবির সব কর্মকাণ্ড থেকে। সো তাই আমরা তখন আর এটা মামলায় গড়িয়ে যাইনি, না হলে আমরা হয়তো একটু জনস্বার্থমূলক মামলা করতে হতো। কারণ বাংলাদেশ ক্রিকেট বোর্ডে এত গুরুতর একটা অভিযোগ, তাও একজন এক্স ক্যাপ্টেন করছে, এটাকে কিন্তু কোনো মতে লাইটলি নেয়ার বিষয় না। ইভেন রানিং প্লেয়ার, হ্যাঁ ক্যাপ্টেন তো এক্স বাট রানিং প্লেয়ার। সো এটা লাইটলি নেয়ার বিষয় না। এবং এখানে কিন্তু আইসিসিরও গাইডলাইন্স থাকার কথা। সো এই সব কিছু গণনায় নিয়ে আমাদের মনে হচ্ছিল যতটুকু প্রাধান্য দেয়া উচিত সেই প্রাধান্যটা দেয়া হচ্ছিল না, তাই লিগ্যাল নোটিশটা জারি করা। জাহানারাকে নিয়ে আপনি আসলে কাজ করেছেন, যেহেতু সে সম্প্রতি একটা ভিডিও বার্তা দিয়েছে যেখানে নানা অভিযোগ দিয়েছে। আপনার আসলে পরবর্তী স্টেপ কি থাকবে বা আপনি কি আসলে এই বিষয়টা নিয়ে আসলে আরও কাজ করবেন কি না? যে ওনার সাথে সরাসরি আমার তখনও কথা হয়নি। ইনফ্যাক্ট ওনার আর আমার মাঝে আরেকজন আইনজীবী ছিলেন, সে কানেকশনটা ছিল। সো ওই আইনজীবী যে ওনার সাথে জাহানারা ওনার কথা হচ্ছিল ডিরেক্টলি, আমার সাথে সরাসরি হয়নি। আর আপনি যে রিসেন্ট ভিডিওটার কথা বলছেন, হ্যাঁ ওটাও আমি দেখেছি। এবং এই ব্যাপারে আমি একটা সিদ্ধান্ত নিয়েছি ইমিডিয়েটলি যে ওনার পুরো ফাইলটা, একটা তো এনকোয়ারি হয়েছিল, একটা অভিযোগ দায়ের করা হয়েছিল লিখিত, আমি পুরো ফাইলটা বিসিবির ম্যানেজমেন্টের থেকে চেয়েছি। ওনারা হয়তো আজকে বা কালকের মধ্যে আমার কাছে পৌঁছে দেবে। এই পুরো ফাইলটা আমি নিজে একটু ঘেঁটে দেখতে চাই যে যে পদক্ষেপগুলো নেওয়া হয়েছিল বা যে এনকোয়ারিটা করা হয়েছিল এটা কি আদৌ অ্যাডেকুয়েট ছিল কিনা বা সুষ্ঠু ছিল কিনা এই ব্যাপারে আমি নিজে দেখতে চাই। যদি প্রয়োজন মনে হয় তাহলে এটা আবারও রিইনভেস্টিগেট করা হবে যদি প্রয়োজন মনে হয়। যদি মনে হয় যে না এটা অ্যাডেকুয়েটলি ডিল করা হয়নি বা ফেয়ারলি ডিল করা হয়নি সেই ব্যাপারে আবারও আমরা পদক্ষেপ নেব। তাহলে একটা যখন অভিযোগ আসে সেই অভিযোগের কি সমাধান কি এটা যে যাকে নিয়ে আসলে তার অভিযোগ বিসিবি থেকে দেখা গেল যে তার সাথে কোনো কর্মকাণ্ড রাখবে না, এতটুকুই। এটা নিয়ে কিন্তু জানার কথা বলেছে, জাস্ট এটা উনি তো ইনক্লুড না বিসিবির সাথে। এটাই কি আসলে সমাধান হইতে পারে কিনা? আচ্ছা, এই প্রশ্নটা গুরুত্বপূর্ণ কারণ এটা নিয়ে অনেকেরই মনে কিন্তু এই প্রশ্নটা জেগেছে। এখানে দুটো জিনিস, একটা হচ্ছে বিসিবি যে কাজটা করেছে বা আপনি এটাকে শাস্তি বলছেন, বাট ওই যে ব্যান করেছে ওরা অভিযুক্তকে, এটা কিন্তু প্রশাসনিক একটা ব্যবস্থা, অ্যাডমিনিস্ট্রেটিভ একটা স্টেপ নিয়েছে, একটা ডিসিপ্লিনারি প্রসিডিংসের মতো হয়েছে অ্যাডমিনিস্ট্রেটিভ, এটা কিন্তু আইনি কোনো ব্যবস্থা না। সো আইনি ব্যবস্থা নর্মাল কোর্সে যে অভিযোগটা দায়ের করছে তারই আইনি ব্যবস্থা নিতে হয়। সো ধরেন জাহানারা আলম, ওনার কোনো মামলা ফাইল করতে হবে এনার বিরুদ্ধে, সো তখন একটা আইনি ব্যবস্থা নেওয়া যায়। অনেক সময় সংস্থা মানে বিসিবিও মামলা ফাইল করতে পারে ওনার পক্ষ থেকে, ডিপেন্ড করে মামলাটা কি। সো এটা দুটো ডিফারেন্ট জিনিস। মানে শাস্তির কথা আসলে তো ফৌজদারি মামলা ফাইল করতে হবে, আর বিসিবি যেটা করেছে এটা হয়েছে প্রশাসনিক ব্যবস্থা, ব্যান করে দিয়েছে। এখানে সমস্যাটা ওটাই হয়েছে যে এই সিদ্ধান্তটা যতদিনে নেওয়া হয়েছে ততদিনে তো যে অভিযুক্ত সে ছিলই না বিসিবির সাথে। সো আদৌ কি এটা শাস্তি হয়েছে কিনা, এক ধরনের বলতে স্টিগমাটা তো এসে গেছে, সবাই তো জেনেছে, সেও তো সমাজেই বাস করে। সো কিছু যে হয়নি তা তো না, কিন্তু যেরকম গুরুতর অভিযোগ ছিল সেই অনুযায়ী আদৌ মানে অ্যাডেকুয়েট স্টেপস নেওয়া হয়েছে কিনা এর বিরুদ্ধে সে ব্যাপারে প্রশ্ন উঠতেই পারে। তাই আমি ফাইলগুলো
মানে বলেছি যে আমার কাছে দ্রুত পৌঁছে দিতে, আমি নিজে একটু দেখতে চাই ব্যাপারটা। যেহেতু আমাকে উইমেন্স উইংয়ের দায়িত্ব দিয়েছে, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এবং আরেকটা দায়িত্ব এটার সাথে করতে হবে, সেটা আমাকে কিন্তু 3টা ডিপার্টমেন্টের দায়িত্ব, উইমেন্স উইং, কমপ্লেইন্টস আর মেডিকেল। সো কমপ্লেইন্টসের কথা বলেন বা উইমেন্স উইং, দুটোর ক্ষেত্রেই কিন্তু এই ধরনের অভিযোগগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আমার দায়িত্বের মধ্যেই পড়ে। যে এরকমই যদি হয়ে থাকে, মানে এই বক্তব্যই যদি উনি দিয়ে থাকে, এটা তো অত্যন্ত দুঃখজনক। এরকম তো হওয়ার কথা না। বিশেষ করে ওনার তো জানা উচিত কে এখনো কর্মরত কে না। কারণ আমি যতটুকু দেখলাম ভিডিওতে, জাহানারা আলম উনি বলেছেন যে উনি এখনো আছেন অংশ বিসিবির, সো কন্ট্রাক্ট বেসিসে আছেন, উনি ছুটিতে আছেন বা এরকম কিছু বলছিলেন। সো এতটুকু তো জানা উচিত যদি উনি প্রধান হয়ে থাকে উইমেন্স উইংয়ের। সো দুঃখজনক যদি এই কথা উনি বলে থাকে। কিন্তু এখানেও একটা বিষয় আমাদের দেখতে হবে যে অভিযোগ কিন্তু উঠতেই পারে। অভিযোগ তো ইনকোয়ারি করে দেখতে হবে কতদূর সত্যতা আছে কি নেই। মানে আমরা এমনও পরিবেশ সৃষ্টি করতে চাই না যে সবাই অভিযোগ করা শুরু করে কিন্তু অ্যাকচুয়ালি অভিযোগে কোনো সত্যতা নেই। হয়তো অনেক অন্যান্য উদ্দেশ্যে একজন অভিযোগটা দায়ের করেছে, হতে পারে না, প্রফেশনাল জেলাসি। আমি এই অভিযোগের কথা বলছি না, আমি বলছি যখনই একটা সিস্টেম আমরা তৈরি করতে চাচ্ছি অ্যান্টি হ্যারাসমেন্ট, তো তখন এগুলো মাথায় রাখতে হবে, একটা ব্যালেন্স স্ট্রাইক করতে হবে যে যাতে করে আমরা যে অভিযোগগুলোতে সত্যতা আছে, যেগুলো আসলেও ঘটেছে, সেগুলো যাচাই বাছাই করে বের করতে পারি, আর যেগুলোতে কোনো ধরনের সত্যতা নেই, যেটা হয়নি, যেটা হয়তো অন্য কোনো উদ্দেশ্যে দায়ের করা হয়েছিল, সেগুলোকে বাদ দিয়ে দিতে পারি। সো চেষ্টা করছি আমরা ওরকমই একটা সিস্টেম তৈরি করতে।